বন্ধুরা, ভারত আর রাশিয়া এমন একটা ঝটকা দিয়েছে বাংলাদেশকে যে এটা বললে খুব একটা ভুল হবে না যে বাংলাদেশের মাথায় এখন গ্যাস উঠে গেছে। কারণ এই মুহূর্তে যদি আপনারা যে কোনো বাংলাদেশের নিউজ চ্যানেল দেখেন, ইভেন ইউটিউবে গিয়ে সার্চ করবেন, একটাই হেডলাইন সবচেয়ে বেশি পাবেন, আর তা হলো গ্যাস ক্রাইসিস। যেখানে বাংলাদেশে এতটাই ভয়ঙ্কর অবস্থা যে ওদের ফ্যাক্টরি চালানোর কথা বাদই দিন, ওখানকার সাধারণ মানুষ যে রান্না করে খাবে বা এই গরমে ইলেকট্রিসিটি ব্যবহার করবে তারও উপায় নেই। আমি কয়েকটা ভিডিও দেখছিলাম যেখানে বাংলাদেশিরা বলছে অফিসে যাচ্ছি না খেয়ে। গ্যাসের অভাবে অধিকাংশ বাসায় বন্ধ হয়ে গেছে রান্না। এমন প্রবলেম যে না খেয়ে অফিসে যেতে হচ্ছে, না খেয়ে অফিসে যায়, আবার যখন অফিস থেকে ব্যাক করে তখনও না খেয়ে থাকতে হয়। মানে ভাবুন, ওখানকার চাকরিজীবী মানুষ পর্যন্ত রান্না করতে পারছে না, কারণ তার জন্য গ্যাসই নেই। আর শুধু তাই না, এখন তো এমন অবস্থা যে ওখানকার পরিবহন ব্যবস্থা পর্যন্ত এর চক্করে নাজেহাল অবস্থায় পৌঁছে গেছে। অথচ বাংলাদেশের সরকার এই পরিস্থিতিতে সামাল দেওয়া তো দূর, উল্টে এখন এমন ব্যবস্থা নিচ্ছে যে এবারে দেশটার যেটুকু বেঁচে আছে তাও ধ্বংস ছাড়া গতি নেই। ইন্টারেস্টিং ব্যাপার হলো, ঠিক এই মুহূর্তে এই ক্রাইসিস থেকে দুটো দেশ বাংলাদেশকে বাঁচাতে পারে, একটা ভারত আর দুই হলো রাশিয়া। এখন মুশকিল হচ্ছে যে ওদের ভারতের সাথে সম্পর্ক কীরকম সেটা আপনারা সকলেই জানেন। তো এই সুযোগে ভারতও কিন্তু বাংলাদেশকে একের পর এক বড় বড় ঝটকা দিয়েছে, যাতে ওদের পরিণতি আরও ভয়াবহ হয়ে উঠেছে। উল্টো দিকে ওরা রাশিয়ার থেকে সাহায্য চাইতে গিয়েছিল, কিন্তু রাশিয়া কি বলছে যে আমরা সাহায্য করব, তবে এর বিনিময়ে বাংলাদেশকে ভারতের সাথে চুক্তি করতে হবে, মানে ভারতের থ্রু ওরা বাংলাদেশকে সাহায্য করবে। আর বন্ধুরা, যদি বাংলাদেশ এই চুক্তিতে রাজি হয় তাহলে বাংলাদেশের ইকোনমি এমনকি কারেন্সি পর্যন্ত ভারতের ওপর নির্ভরশীল হয়ে উঠবে। ব্যাস, আমাদের লুঙ্গি বাহিনী এখানে দুদিক থেকে ফেসে গেছে যে ভারতের বয়কট করবে না ভারতের পায়ে ধরবে। ফলে এখন টুইস্ট হলো, এই পুরো ক্রাইসিসে ফায়দা কার হচ্ছে? ভারতে। কী ফায়দা সেটা আমি পরে বলছি, কিন্তু এই পুরো ক্রাইসিসের কর্তা ধর্তাকে সেটা আগে জানা জরুরি। আর সেটা হলো বাংলাদেশের নতুন আব্বুজান আমেরিকা। হ্যাঁ, ঠিকই বলছি, কারণ বাংলাদেশিরা মোহাম্মদ ইউনূসের হাত ধরে আমেরিকার সাথে যে সমস্ত চুক্তি করেছে তাতে এখন বাংলাদেশের জনগণ পথে মারা পড়বে বললেও খুব একটা ভুল হবে না। আর আমি তো শুরু থেকেই বলছি, বাংলাদেশে কেবলমাত্র ভারত আর আমেরিকার মধ্যে ইঁদুর বিড়ালের খেলা চলছিল, আর এর থেকে দুই দেশেরই মানে ভারত আমেরিকা দুজনেরই ফায়দা হবে। কিন্তু বাংলাদেশিরা অতি চালাকি করতে গিয়ে বা ওদের সো কল্ড ভারত বিরোধিতা করার চক্করে বা ভারতের বিরুদ্ধে জেতার চক্করে এখন নিজেদের ফাঁদে পড়েই মরছে। তাই আজকের এই ভিডিওতে আমরা ডিটেলসে জানব এক্স্যাক্টলি বাংলাদেশে কি হচ্ছে, কিভাবে হঠাৎ আমেরিকার সাথে চুক্তির চক্করে দেশের জনগণের নাজেহাল অবস্থা, আর তার সাথেই ভারত আর রাশিয়া কিভাবে বাংলাদেশকে ফাঁদে ফেলেছে। জানতে হলে ভিডিওটা শেষ পর্যন্ত অবশ্যই দেখবেন। তো বন্ধুরা, এখানে রাশিয়া কিভাবে বাংলাদেশকে ফাঁদে ফেলেছে সেটা জানতে হলে আগে বাংলাদেশের এই বর্তমান পরিস্থিতিটা একটু বুঝতে হবে। তো গত বছরেই আমাদের এই মোহাম্মদ ইউনূস চাচা কী করে, আমেরিকার সাথে বেশ কিছু চুক্তি করে, আর স্বাভাবিকভাবে সেই চুক্তি বর্তমান সরকার মানতে বাধ্য, না হলে তো আবার কপালে দুঃখ আছে। তো এইসব চুক্তির মধ্যে দুটো চুক্তি খুবই গুরুত্বপূর্ণ ছিল। এক হলো এনার্জি চুক্তি, যেখানে বাংলাদেশের সরকার যে কোনো পরিস্থিতিতে আমেরিকা থেকে বেশি দাম দিয়ে ওদের অয়েল আর গ্যাস কিনবে। আর দুই হলো আমেরিকার বাকি সমস্ত পণ্য বেশি দামে আমদানি করা হবে বাংলাদেশ। এখন সেই সময় এই ডিল দেখে বাংলাদেশিরা তো খুব লাফিয়েছিল যে দেখো, আমাদের আর ভারতের প্রয়োজনই নেই, আমরা তো সরাসরি আমেরিকার সাথে ডিল করছি। ভালো কথা, কিন্তু এরপরে যা ঘটে তা বাংলাদেশের কপাল পুড়িয়ে দিয়েছে। আমেরিকার সাথে চুক্তি হতে আমেরিকার ইরানের সংঘাত শুরু হয়ে যায়, আর তারপর হরমুজ ক্রাইসিসের কথা তো আপনারা সকলেই জানেন। তো এর চক্করে কী হয়, আমেরিকান কোম্পানিগুলো গ্যাস আর তেলের দাম একটু বেশি বাড়িয়ে দেয়। কিন্তু যেহেতু বাংলাদেশ ওদের সাথে চুক্তিবদ্ধ, তো আগামী 15 বছর বেশি দাম দিয়ে আমেরিকা থেকেই গ্যাস কিনতে হবে। আর এখানে বাংলাদেশের জন্য মুশকিল হচ্ছে
ক্রাইসিস যেহেতু গ্লোবাল, তাই এত বেশি দাম দিয়েও সময় মতন তা বাংলাদেশে ডেলিভারি হচ্ছে না। আর বাংলাদেশ আগে অন্যান্য দেশ থেকেও কিন্তু তা কমিয়ে দিয়ে একা আমেরিকার ওপর বেশি নির্ভর হয়ে এখন তো বিপদে ফেসেছে। আচ্ছা, এখন আশ্চর্যের বিষয় হল এই মুহূর্তে বাংলাদেশের কাছে বিকল্প দুটো রাস্তা ছিল। এক, ভারত থেকে কিছুটা ঘুরপথে আমদানি করা, যাতে টেম্পোরারি এই এনার্জি ক্রাইসিসে কিছু রিলিফ পাওয়া যায়। শেখ হাসিনার আমলে তো এইরকম বহুবার হয়েছে। আর দুই, রাশিয়া থেকে আমদানি করা। এছাড়াও অন্যান্য জায়গা থেকেও আমদানি হচ্ছে, কিন্তু তাতে সুযোগটা কম, কারণ বাকি দেশগুলো নিজেদের মিত্র দেশকে আগে সাপ্লাই করছে আর তারপরে গিয়ে বাংলাদেশকে প্রায়োরিটি দিচ্ছে। ফলে বাংলাদেশের জন্য এখানে কিন্তু রাশিয়া সবচেয়ে বড় বিকল্প। এখন মুশকিল হচ্ছে, রাশিয়া থেকে গ্যাস বা তেল কিনতে হলো এগেইন আমেরিকার চুক্তি অনুযায়ী আমেরিকা থেকে পারমিশন লাগবে। যদিও কথা বাংলাদেশের সরকার অস্বীকার করে, কিন্তু তাও এটা এখন ওপেন সিক্রেট। এটা বাংলাদেশিরা নিজেরাই মানে যে আমেরিকা না চাইলে বাংলাদেশ রাশিয়ার সাথে ডিরেক্টলি কোনো ডিল করতে পারবে না। আর এই জন্যই বাংলাদেশ আমেরিকা হাতে পায়ে ধরে কিছুদিনের জন্য একটা সুযোগ পেয়েছিল রাশিয়ার তেল আর গ্যাস কেনার। তবে এখন সেটাও বন্ধ হয়ে গেছে। অর্থাৎ এই মুহূর্তে বাংলাদেশ 3 গুণ দামে আমেরিকা থেকে গ্যাস কিনছে, তাও সেটা সময় মতন ডেলিভারি পাবে না। উল্টে অন্য যে সমস্ত অপশান, স্পেশালি রাশিয়া থেকে কেনার পারমিশন, সেটাও তো আমেরিকা দিচ্ছে, যেটা বাংলাদেশের ওপর এই মুহূর্তে মারাত্মক চাপ তৈরি করেছে। কিন্তু এগেন এই পরিস্থিতিতেও হয়তো বাংলাদেশ সারভাইভ করে যেত, কারণ ওদের দেশের মেজরিটি যে গ্যাসের প্রয়োজন হয় তা কিন্তু বাংলাদেশেই উৎপাদন করা হয়। তবে গল্পের টুইস্ট হলো, হঠাৎ এই ক্রাইসিসের মাঝে বাংলাদেশের খুবই গুরুত্বপূর্ণ ভাসমান এলএনজি টার্মিনালে আগুন লেগে যায়। আর আশ্চর্যের বিষয়, এর প্রপার কারণ এখনও কেউ জানে না, এবং অনেকেই বাংলাদেশে এটাকে নিয়ে বিভিন্ন ধরনের থিওরি তৈরি করছে। এখন কারণ যাই হোক না কেন, এর চক্করে এটা তো সত্যি যে বাংলাদেশে ভয়াবহ গ্যাসের সংকট তৈরি হয়েছে, বা এই সংকট আরও বেড়ে গেছে। ফলে অনেকের দাবি অনুযায়ী এখানে সম্ভবত আমেরিকা থেকে দামি গ্যাস কিনতে বাধ্য করায় এই ধরনের নাটক করা হচ্ছে, বা সত্যি সত্যি ওখানে স্যাবোটাজ করা হয়েছিল। কিন্তু যারা এগুলো বলছে তার কোনো প্রপার প্রমাণ নেই, তাই এখানে কনস্পিরেসি থিওরিতে গিয়ে লাভ নেই। মূল সমস্যা আরও গভীর। বাংলাদেশে হঠাৎ করে একদিকে যখন বিদেশি গ্যাস আমদানিতে সমস্যা তৈরি হয়, টার্মিনালে আগুন লেগে যায়, ঠিক তখনই ওদিকে দেশের ভেতরে 22টা যে গ্যাস ফিল্ড ছিল, যার উপর ভরসা করে বাংলাদেশের পোশাক শিল্প, কৃষিকাজ, এমনকি ঘরোয়া কাজ বা বিদ্যুৎ উৎপাদন সব হয়, সেটাও এখন সংকটে পড়েছে। কারণ বাংলাদেশের মিডিয়ার খবর অনুযায়ী হঠাৎ করে ওদের দেশের এই গ্যাস ফিল্ডেও গ্যাস ফুরিয়ে আসছে। উদাহরণ হিসেবে আমি ওদের মিডিয়ার কিছু ডেটা দিচ্ছি। তো ইন্ডিপেন্ডেন্ট টেলিভিশন নামক একটা চ্যানেলে দাবি করেছে বাংলাদেশে তিতাস গ্যাস ফিল্ড রয়েছে, সেখানে আগে 54 কোটি ঘনফুট গ্যাস তোলা হতো ডেইলি, কিন্তু সেটা হঠাৎ করে কমতে কমতে 33 কোটিতে নেমে এসেছে। মানে 20 কোটি ঘনফুট প্রতিদিন কম গ্যাস পাওয়া যাচ্ছে। এরপর আরেকটা গ্যাস ফিল্ড বাখরাতে, আগে তো প্রায় 4.30 কোটি ঘনফুট গ্যাস পাওয়া যেত, সেটাও কমে 1.86 কোটিতে নেমে এসেছে। আর দেশটার সবচেয়ে বড় গ্যাস ফিল্ডগুলোর একটা বিবিয়ানা, সেখানে তো ভয়ঙ্কর অবস্থা। এখানে আগে প্রায় 120 কোটি ঘনফুট গ্যাস উত্তোলন করা হতো, তাও কমে মাত্র 75 কোটিতে নেমে এসেছে। আর এই সমস্ত শুনেই যদি আপনারা অবাক হন, তাহলে তো পরেরটা আরও আশ্চর্যের। বাংলাদেশের রূপগঞ্জ আর সুন্দরপুর নামক গ্যাস ফিল্ড ছিল। এর মধ্যে রূপগঞ্জে পুরো গ্যাস ফিল্ডই পার্মানেন্ট বন্ধ হয়ে গেছে, আর সুন্দরপুর যে কোনো দিন বন্ধ হয়ে যাবে। অর্থাৎ ওভারঅল এখানে বাংলাদেশের দিনে যেখানে 400 কোটি ঘনফুট গ্যাস দরকার ছিল, তাও এটা পুরো প্রয়োজন মেটাতো না, কিন্তু তাও চলে যেত। তার তুলনায় এখন মাত্র 260 থেকে 65 কোটি ঘনফুট গ্যাস পাওয়া যাচ্ছে। তো বুঝতেই পারছেন পরিস্থিতি খুব একটা ভালো তো নয়। ওদিকে আবার অল্টারনেটিভ হিসেবে বিদেশ থেকে আমদানি করবে, কিন্তু সেখানে এগেন যেমনটা বললাম একটু আগে, বাংলাদেশের পুরনো চুক্তি অনুযায়ী বাধ্যতামূলক আমেরিকা থেকে বেশি দাম দিয়ে এলএনজি কিনতে হবে, তাও টাইম মতো না আসবে না। উপরন্তু এই ক্রাইসিসে এখন বাংলাদেশের সরকার এই গ্যাসের দাম আবার বাড়াবে বলছে।
ফলে এইসব দেখেই অনেকে দাবি করছে এখানে সব কিছুর ফলে আমেরিকার কোম্পানিগুলো ফায়দা লুটছে, বা তাদের ফায়দা দেওয়ানোর জন্য হয়তো এই আগুন লাগানো আর বাকি গ্যাস ফিল্ডে গ্যাস উত্তোলন কমানো হচ্ছে। এখন এটা আদৌ সত্যি কিনা তা তো কেউ বলতে পারবে না। তবে হ্যাঁ, অন্যদিকে এই ক্রাইসিস যদি চলতে থাকে তাহলে বাংলাদেশের পুরো গার্মেন্টস সেক্টর বন্ধ হয়ে যাবে। ফলের বিকল্প রাস্তা ছিল দুটো, একটা ভারত থেকে এবং নেপাল ভুটান থেকে বেশি বেশি করে ইলেকট্রিসিটি কেনা। এতে কী হবে, দেশের ইলেকট্রিসিটির ডিমান্ড কিছুটা মিটবে, আর গার্মেন্টস সেক্টর এবং দেশের বিদ্যুৎ তৈরিতে যে গ্যাসের প্রয়োজন হয় তা কিছুটা কমানো সম্ভব। কারণ ওদের দেশে 42 থেকে 50% ইলেকট্রিসিটি তৈরি করতে এই গ্যাসের প্রয়োজন হয়। তো যদি ইলেকট্রিসিটি আমদানি করা হয় তাহলে সেই ইলেকট্রিসিটি তৈরির জন্য দেশে কিছুটা গ্যাসের খরচ বেঁচে যাবে, আর সেই পরিমাণ গ্যাস অন্যদিকে সাপ্লাই করা সম্ভব। কিন্তু মুশকিল হচ্ছে যে এই বিদ্যুৎ আমদানি করার জন্য বাংলাদেশের কাছে খুব একটা রাস্তা নেই ভারত ছাড়া। এমনকি নেপাল ভুটান থেকে আমদানি করতে হলেও ভারতের থ্রুই আমদানি করতে হবে। আর রিসেন্টলি বাংলাদেশের সরকার কি করে, নেপালের কাছ থেকে অতিরিক্ত ইলেকট্রিসিটি আমদানি করার কথা বলে, যেটা ভারতের থ্রু আসবে। কিন্তু ভারত সরকার সাফ জানিয়ে দিয়েছে এখানে আমাদের গ্রিড এত সাপোর্ট দিতে পারবে না, তাই এই অতিরিক্ত সাপ্লাই আমরা করতে দেব না। ব্যাস, এখন বাংলাদেশের মাথায় হাত। ওদিকে ভারত থেকেও যে ডিরেক্ট ইলেকট্রিসিটি রপ্তানি হয় তাতেও কিন্তু কিছুটা কমতি হতে পারে, পার্টিকুলারলি আদানির রপ্তানিতে। আর এখানে এটা তো মানতেই হবে যে বাংলাদেশ আর ভারতের তো আগের মতন সেই সম্পর্ক নেই যে ভারতকে ওরা মানিয়ে নেবে বা ভারত বিপদে ওদেরকে বাঁচিয়ে নেবে। ফলে ভারত ছাড়া আর একটা বিকল্পই বাকি থাকছে, সেটা হলো রাশিয়া। তো রাশিয়ার ওপর বাংলাদেশ দুভাবে নির্ভর করতে চাইছে। একটা হলো রাশিয়া বাংলাদেশের নিউক্লিয়ার পাওয়ার প্ল্যান্ট তৈরি করে দিচ্ছে, আর দুই হলো ডিরেক্ট গ্যাস আর তেল আমদানির জন্য। এখন মজার ব্যাপার হলো রাশিয়াও এখানে পাল্টি খেয়েছে। রাশিয়া ভারতকে ছাড়া এখানে বাংলাদেশের সাথে ডিল করতে চাইছে। উদাহরণ হিসেবে এই নিউক্লিয়ার পাওয়ার প্ল্যান্টের জন্য যে পেমেন্ট দরকার তা তো ডলারে হবে না, কারণ রাশিয়ার ওপরে স্যাংশন আছে। তো রাশিয়া বলছে যে এখন এই টাকা আমাদের ভারতীয় রুপিতে চায়। এখন আশ্চর্যের বিষয় হলো ওরা তো চাইনিজ ইউয়ানেও চাইতে পারত, কিন্তু না, চাইছে কিসে, ভারতীয় রুপিতে। অর্থাৎ বাংলাদেশকে আগে ভারতের রুপি কিনতে হবে, তারপর সেটা রাশিয়ায় পেমেন্ট করতে হবে। এতে ভারতীয় কারেন্সি অনেকটা শক্তিশালী হবে। আর শুধু তাই নয়, রাশিয়া বাংলাদেশকে তেল আর গ্যাস বিক্রিতেও রাজি, কিন্তু সেটাও ভারত হয়ে করতে চাইছে। এখন প্রশ্ন হলো রাশিয়া এমনটা করছে কেন? বলে আমি আগেও বলেছি, আবারও বলছি, 2030 থেকে মাল্টিপোলার ওয়ার্ল্ড অর্ডার তৈরি হচ্ছে, যেখানে প্রতিটা বড় দেশের নিজস্ব স্পেয়ার অফ ইনফ্লুয়েন্স থাকবে। আর সৌদি থেকে লাওস কম্বোডিয়া এই পুরো রিজিয়ন ভারতীয় জোন, ওখানে ভারত সিদ্ধান্ত নেবে। ভারতকে পার করে ডিরেক্টলি এখানে কোনো কাজ হবে না। তো এই মুহূর্তে নন ডলার ট্রেডের জন্য ইতিমধ্যেই ছোটো ছোটো টেস্ট চলছে। সেক্ষেত্রে রাশিয়াও তাদের পেমেন্ট ডলারে তো নেবে না, স্যাংশন আছে, আর ডলার ওরা ছাড়তেও চাইছে। তাই এই রিজিয়নে যেহেতু ভারতীয় ইনফ্লুয়েন্স থাকবে, তাই পেমেন্ট ভারতের থ্রু করতে চাইছে বাংলাদেশের সাথে। এখন আপনারা বলবেন যে এই রিজিয়নে চীনও আছে, চীনের সাথে পেমেন্ট কেন হচ্ছে না? কারণ লং টার্মে চীনের ইনফ্লুয়েন্স বাংলাদেশে থাকবে না। বাংলাদেশে যা হচ্ছে সেখানে বেসিক্যালি ভারত আর আমেরিকারই গেম চলছে। আর বাংলাদেশিরা ভাবছে যে যা সিদ্ধান্ত নেওয়া হচ্ছে সেটা ওরা নিচ্ছে। কিন্তু মোদ্দা কথা হলো, দুই বড় দেশের খেলার মাঝে এখানে বাংলাদেশ ক্ষতিতে পড়েছে, আর ফায়দা কিন্তু ভারত আমেরিকা দুজনেরই অল্প অল্প হচ্ছে। যেমন উদাহরণ হিসেবে এখন বাংলাদেশ বেশি দামে আমেরিকার গ্যাস অয়েল কিনবে, 15 বছরের ডিল হয়ে গেল, আবার আমেরিকার পণ্য কিনতেও বাধ্য। উল্টো দিকে এর ফলে যে পরিস্থিতি তৈরি হচ্ছে, যে ক্রাইসিসে আসছে, তাতে ভারত থেকে অতিরিক্ত তেল, ইলেকট্রিসিটি এই সমস্ত আমদানি আরও বাড়াতে হচ্ছে। আর যত বাংলাদেশের ইকোনমি দুর্বল হচ্ছে, ওরা ভারতের ওপর নির্ভর হতে বাধ্য। এর ফলে আমাদের মানে ভারতের রপ্তানি বাংলাদেশে বাড়ছে বই কমছে না, কিন্তু ওদের রপ্তানি ভারতে কিছুটা কমছে ভারত বিরোধিতার চক্করে। আর এটাকে আরও কমাতে এখন তো এটাও রিপোর্ট এসেছে যে ভারত সরকার নাকি বাংলাদেশি পণ্যের ওপর অ্যান্টি ডাম্পিং ডিউটি বসাতে চলেছে। এতে ওদের ভারতের রপ্তানি আরও কমবে। অর্থাৎ এই পুরো কেয়স, বাংলাদেশের শিল্পকার ধ্বংস হচ্ছে, সাধারণ মানুষ না খেয়ে মরছে, ইকোনমি ধ্বংস হচ্ছে, কিন্তু আমেরিকা নিজের ভাগ পাচ্ছে, আর ভারতের বিরোধিতা সত্ত্বেও ভারতের রমরমা লাভ হচ্ছে
বাংলাদেশের বাজার থেকে। উপরন্তু এর ফলে বিদেশে বাংলাদেশি গার্মেন্টসের যে বাজার সেটাও ধীরে ধীরে ভারতের কাছে আসছে। তো এই জন্যই বলি ঘন ঘন বাপ বদলাতে নেই, এবারে ঠেলা সামলাও। এখন দেখা যাক ইন্ডিয়ান রুপিতে ট্রেড হয় কিনা, আর বাংলাদেশ কিভাবে গ্যাস ক্রাইসিসকে মেটায়।